জুলাই গণহত্যায় বিভীষিকা নেমে এসেছিল ঢাকাবাসীর ওপর। রেহাই পায়নি বারান্দায় থাকা শিশুও। সংকটের মাঝেও চামড়া খাতের রপ্তানিতে কিছুটা গতি। গত অর্থবছরে জুতার রপ্তানি বেড়েছে 23%। মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর 20% শুল্ক আরোপ। আগুনে ঘি ঢালছেন ট্রাম্প, বিশ্লেষকদের মত। ফেরিতে পানি কমার সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই। মেট্রো রেলের পিলারে ফ্যাসিস্টের নির্যাতন চিত্র। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট অংশের মেট্রো রেলের এক একটি পিলার যেন এক একটি ঘটনার নিখুঁত বর্ণনা। দর্শক, এই নিয়ে সংবাদে থাকছে একটি প্রতিবেদন। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। জুলাই গণহত্যা এক বিভীষিকা হয়ে নেমে এসেছিল ঢাকাবাসীর ওপর। কেবল রাজপথেই নয়, বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুরাও রেহাই পায়নি হাসিনা সরকারের এলোপাতাড়ি গুলি থেকে। উত্তরা নাইমা সুলতানা তাদেরই একজন, যার মৃত্যুর শোক যন্ত্রণা রোজ দাঁড়িয়ে বেড়ায় পরিবারটিকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা এক কিশোরী গুলিবিদ্ধ হওয়ার ঠিক পরক্ষণের দৃশ্য এটি। উত্তরা ৯ নম্বর সেক্টরে ২৪ জুলাইয়ে সেই রক্তাক্ত দুপুরটা যে অমানিসা বয়ে এনেছিল নাইমা সুলতানাদের পরিবারে, তা কাটেনি আজও। ঘটনার দিন নাইমার মোবাইল ফোনে পাওয়া যায় এই ভিডিওটি। ওই মেডিকেলের সামনে থেকে নাইমাকে টার্গেট করে গুলিটা করা হয়। গুলিটা নাইমার বাম দিকে এই সাইডে দিয়ে লাগার সাথে সাথে নাইমায় কোনো শব্দ করতে পারে নাই, মেঝেতে পড়ে যায়। আমি নাইমাকে এসে বলতেছি, মা তোমার কি হয়েছে এটা বলে। ওর মাথাটা আলগি দিতে গেছি, দেখি ওর মাথার মগজ আর রক্ত আমার হাতে লেগে যায়। তখন আমি বলতেছি, আরে আমার মেয়েটা তো গুলি করেছে, আমি কি করব। নিহত নাইমার মা আইনুন বেগম জানান, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে নিরাপত্তার শঙ্কায় মেয়েকে বের হতে দিতেন না তিনি। তবে আন্দোলনে যাওয়ার তাড়না ছিল নাইমার মাঝে। তাই তো বাসায় থেকেই ফেসবুক প্রচারণা চালাতেন শিক্ষার্থীদের পক্ষে। রাস্তায় বের হওয়া বন্ধুদের সহায়তা করতেন নানাভাবে। নাইমা গ্রুপে শেয়ার করতো ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যে আমাদের উত্তরাতে যারা আপনারা আন্দোলনে আসবেন, তারা যারা আহত হবেন বা খাওয়ার প্রয়োজন হবে, খিদা লাগবে, তাহলে আমাদের ৬ নম্বর সেক্টর ডিমার্স কোচিং সেন্টার আছে, আপনারা ওখানে যাবেন। ওখানে খাবার, বেন্টিস, বিস্কিট এগুলো সব রাখা আছে। যে বৈষম্য বিলোপের জন্য জুলাইয়ের এত মানুষের আত্মত্যাগ, যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, সন্তান হারানো মায়ের কণ্ঠে এখন চাপা কষ্ট। শহীদ ফ্যামিলি মনে করেন কিছু যাদের লোক কাছের মানুষ আছে, তারাই শুধুমাত্র সব উপদেষ্টার সাথে দেখা করতে পারে। কিছু শহীদ ফ্যামিলি ডক্টর ইউনূস স্যারের সাথে ৮-১০ বারও দেখা করছে, কিন্তু আমাদের একবারও সুযোগ হয় না দেখা করার। তাহলে এটার মাঝে বৈষম্য আছে না? দেশ স্বাধীন হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখনো বৈষম্য দূর হয় না, সবার ভিতরে আছে। ৩ ভাই বোনের মধ্যে নাইমা ছিল মেঝো। বড় বোনকে নিয়ে বারান্দার পাশের এই ঘরে থাকতেন নাইমা। তার মৃত্যুর পর থেকে এখানে আর থাকেন না পরিবারের কেউ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। শান্তিপূর্ণ আন্দোলন থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ একে একে কেড়ে নেয় ৮ তরতাজা প্রাণ। আহত হয় অন্তত সহস্রাধিক ছাত্র জনতা।
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়া শহর জুড়ে সেদিনের সেই বিভীষিকাময় দৃশ্য আজও নাড়া দেয় সকলের হৃদয়ে। দুই সন্তানকে নিয়ে এভাবেই মানবেতর জীবন কাটছে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রীর। মালিক নারী ছেনা ধন এখনো কি শেষ হয়নি, তাই কোটা আন্দোলন কত সময় পেরিয়ে গেল, ফিরে এলো না, ফোন করলেও জানতে চাইনি কেমন আছে মা। গেল বছর 5 আগস্ট দুই সন্তান আর স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে নেমেছিলেন আশরাফুল। তবে পুলিশের ছোড়া গুলিতে ফেরেন লাশ হয়ে। স্ত্রীর অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা পাচ্ছেন না তার পরিবার। অনেকে তো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা এখন দেখাই করে না, বা অনেক নাম্বার দিছে কিন্তু ফোন দিলে তারা রিসিভই করে না। তারা তো কিছুই করে না। এই যে আমার ছেলের স্কুল মাদ্রাসায় বললো টাকা লাগবে না, এখন তো সমস্ত টাকাই আমারই দেওয়া লাগছে, একটা টাকাও তো মাফ করে না। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, আমার বাবা কথা খুব মনে পড়ে। প্রতি শুক্রবারে পার্কে নিয়ে যেত। এখন ঈদের দিন আমার চাচারা আমার সাথে দেখতেও আসে না। সেদিনই থানা মোড়ে গুলিবিদ্ধ আশরাফুলকে বাঁচাতে গিয়ে বুলেট বিদ্ধ হন ব্যবসায়ী নাজমুস সাকিব। শরীরে শত স্প্রিন্টার নিয়ে আজও বিছানায় কাতরাচ্ছেন তিনি। শুধু গেল 1 বছরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব যেন মিলছে না। আন্দোলন করছে আমাদের সহযোদ্ধা, এক সহযোদ্ধাকে বেলেম দিচ্ছে, এটা আমরা কাম্য করি নাই। মানে আমাদের কখনো এক্সপেক্ট ছিল না যে এমন কিছু ঘটবে, কিন্তু ঘটতেছে। তবে এটা মেনে নেওয়ার মতো না। আমরা চাই যে ফ্যাসিজম কারোর অন্তরে যেন বাসা না বাঁধে। এই আন্দোলনের যে ফল, এই আন্দোলনের ফলটা সুফল হয়নি। আন্দোলনের অর্জনটা বিক্রি হয়ে গেছে, আন্দোলনের অর্জনটা ধূলিসাৎ হয়ে গেছে। আহতর যে আপনার অনুদান, এখানেও ভুয়া আহত চলে আসছে। যদিও জুলাই আন্দোলনে হতাহতদের পাশে থাকার আশ্বাস কুষ্টিয়ার জেলা প্রশাসকের। ফ্যামিলিকে আমরা 30,000 টাকা করে দিয়েছি। এছাড়া আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি ফ্যামিলির কেউ যোগ্য থাকে তাদেরকে চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং এছাড়া অন্যান্য মানে যে কোনো ধরনের সমস্যায় আমরা তাদের পাশে থাকি। আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সহযোগিতার অনুরোধ এলাকাবাসীর। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এতটাই অন্ধমুহে ছিলেন যে চাকরিবিধি লঙ্ঘন করে সরাসরি নেমে পড়েন শেখ হাসিনার সরকারকে রক্ষা করার আন্দোলনে। গেল বছরের 4 আগস্টের ঘটনা হলেও বেশ দেরিতেই জানিয়ে টনক নড়ে শিক্ষা মন্ত্রণালয়ের। শুরু হয় অনুসন্ধান, কিন্তু বিপত্তি সেখানেও। প্রথম দফার অনুসন্ধানে 16 জনকে শোকজের পরই লাপাত্তা হয়ে যায় অনুসন্ধানের ফাইল। বিশ্লেষকদের মতে দলীয় লেজুর বৃত্তিতে জড়ালে উচিত চাকরি ছেড়ে রাজনীতিতে নামা। ইমদাদ হকের রিপোর্ট। সময়টা 1996। সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে আমলাদের মোটা দাগে অংশগ্রহণের ঘটনার শুরুটা তখনই। 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে সমর্থনে সরকারি কর্মকর্তাদের নিয়ে গড়ে ওঠে জনতার মঞ্চ। এরপর আমলারা বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে ক্ষমতাসীন দলের তাবেদারি করেছেন বহুবার, যার সবশেষ উদাহরণ 24শে জুলাই গণ অভ্যুত্থান। হাসিনা সরকারের সমর্থনে অন্য বহু ক্যাডারের মতোই মাঠে নামেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও। 4 আগস্ট শিক্ষা প্রশাসনের প্রাণকেন্দ্র শিক্ষা ভবনে বের হয় জুলাই আন্দোলন বিরোধী বিক্ষোভ মিছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি নিয়ে গেল সেপ্টেম্বরে তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়। চিহ্নিত করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত 37 কর্মকর্তাকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তবে মিছিলে অংশ নেয়া পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের 16 জনকে শোকজের পর রহস্যজনকভাবেই বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম। 5 তারিখের আগের ফেসিবাদের দোসর যারা বারবার বিভিন্নভাবে বলার পরেও তারা বহাল তবিয়তে আছেন, এটার ব্যাখ্যা মন্ত্রণালয় দিতে পারবে। ডিআই একটা অধিদপ্তর, তদানীন্তন পরিচালক হিসেবে আমি এটা শুরু করেছিলাম। আমি আসার পর এটা বন্ধ হয়ে আছে। ওনারাই জবাব দেবেন যে এটা কবে করবেন, কিভাবে করবেন, না করবেন। সেই তদন্ত প্রতিবেদনে দেখা যায় শিক্ষা ভবনে জুলাই অভ্যুত্থান বিরোধী আন্দোলনে অর্থায়ন করেন মাওশির পরিকল্পনা শাখার পরিচালক AQM শফিউল আজম, যিনি এখনো আছেন বহাল তবিয়তে। এটা নিয়ে কোনো বক্তব্য আমার নাই, কারণ আমার কোনো রকম যোগসাজশ নাই। এটা যদি
অন্য কেউ বলে সেইগুলি আপনারা ওইখান থেকে বের করেন। ৩ আগস্ট রাতে বৈঠক করে আন্দোলনের পরিকল্পনা যারা করেছিলেন তাদের মধ্যে সাবেক পরিচালক প্রবীর কুমার, প্রশাসন ও কলেজ শাখার পরিচালক শাহিদুল খবির, মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী ও প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র সরকারের বদলি হলেও মাউশিতে রয়ে গেছে বিপুল প্রভাব। তাদের সাথে ছিলেন সহকারী পরিচালক তানভীর হোসেনও। সে সময় পুরো ঘটনার সার্বিক সমন্বয় করেন সাবেক মহাপরিচালক নিহাল আহমেদ, যিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মীয়। রাজনৈতিক প্রবণতার কারণটা হচ্ছে কি যে এটা অনেক কিছু পাওয়া যায়, যে একজন যিনি সরকারি কর্মচারী তাকে মাথার মধ্যে এটা রাখা দরকার যে তিনি আজীবন সরকারি কর্মচারী। এই দলীয়করণটা হয়েছিল প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়ার জন্য, যাতে করে জবাবদিহিতা নিশ্চিত করা না যায়। বিশেষ করে রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করছেন, তাদের উচিত হবে আরও দৃঢ় শক্ত অবস্থান নিয়ে এই ধরনের প্রবণতা থেকে দূরে থাকা। সংশ্লিষ্টরা জানান, প্রথম দফার অনুসন্ধানের পর ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনের মাস্টারমাইন্ড কর্মকর্তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে রয়েছে ঢের অনিয়ম দুর্নীতির অভিযোগও। চাপ, সাময়িক মোহ, লোভ বা ক্ষোভ, নানা কারণে প্রজাতন্ত্রের কর্মচারীরা ছুটছেন রাজনীতির পেছনে। এতে সাময়িকভাবে লাভবানও হচ্ছেন কেউ কেউ, কিন্তু ক্ষতির শিকার হচ্ছেন যারা যোগ্য ও নিরপেক্ষ কর্মচারী তারা, আর দীর্ঘমেয়াদে কমছে প্রশাসনের কার্যকারিতা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমে পুরান ঢাকার মিটফোর্ড। আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউই। তবে চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে। এই যে মহিন দেখেন, এই যে স্লোগান দিচ্ছে, সে নিজে সন্ত্রাস, আবার বলতে সন্ত্রাসের কালোয়ার। পুরান ঢাকার অ্যাম্বুলেন্স ব্যবসায়ী শাওন খান চ্যানেল 24-কে জানাচ্ছিলেন কিছুদিন আগের কথা। চাঁদা দিতে পারলে তাদের হাত থেকে আমরা বাঁচতে পারতাম। চাঁদা না করে ভাই, পার্বত্য একটা নিরীহ মানুষ ভাই, যা লাঞ্ছনার জোরের শিকার হয়েছে এটার বাসা একমাত্র আমার আল্লাহ শুনছে ভাই, আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না এতদিন ভাই। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় শাওনের বাসায় এসে তাকে মারধর করে সোহাগ হত্যায় বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন ও তার সাঙ্গপাঙ্গরা। ভিডিওতে একে একে শনাক্ত করে দেখান সোহাগ হত্যায় জড়িতদের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট, যে গেটের ভেতরেই নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। এবং আমার হাতের বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ক্যাম্প। এই আনসার ক্যাম্পের পাশেই কিন্তু এই হত্যাকাণ্ড। ওই সময়ে কী ধরনের দায়িত্ব পালন করেছে আনসাররা, সেই প্রশ্ন এখন সবার মাঝে। আনসার এসে দাঁড়িয়ে দেখছে, দেখে তারা কিছু করে নাই, এখানে কোনো ভূমিকা রাখে নাই। ব্যবসায়ী হত্যার পর আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা, মুখ খুলছেন না কেউই। আমরা তো এখানে কেউ তার উপস্থিত থাকে না। এমন পরিস্থিতিতে চ্যানেল 24-এর হাতে এসেছে 12 জানুয়ারির একটি ভিডিও। এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ। দোকান কর্মচারীরা জানান, মাহিন ও সোহাগ একসঙ্গেই চলাফেরা করত। এটা তো যে সোহাগ চিৎচার দাবাড়ি দিয়েছে ওখানে, যে মইন, তাদের একসাথেই দেখতাম। তাদের তো যেমন একটা ব্যবসা, যেমন সিন্ডিকেটের ব্যবসা এলাকায়। এদিকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ। অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই দিনই সেটা করা হয়েছে এবং সেটা এখন চলমান আছে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনাদেরকে আমরা জানিয়েছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফেনীতে বানের পানি কমার সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই। দর্শক, ফুলগাছি ও পরশুরাম এলাকায় পানি নেমে এসেছে। এসব এলাকার সড়কগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আবার সদর উপজেলা ও দাগনভূঞার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি রয়েছে। এলাকাবাসী বলছেন, পানি বের হওয়ার পথ না থাকায় সেগুলো স্থির রয়েছে। এদিকে বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। স্থানীয়দের আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণের। দর্শক, আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, ফেনীতে পানি কমে আসছে, ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে, আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা জানা গেল?
সারিকা, গত 4 দিন ধরে ফেনীতে বন্যা ছিল এবং বন্যা থাকার পর পানি নেমেছে, আবার কোনো কোনো জায়গায় পানি আটকা পড়েছে। আমরা অতীতে দেখেছি পানি একদিন পরে বা 2 দিনের মধ্যে পানি নেমে যায়। এবারে আমরা ভিন্ন দেখলাম, যেটা পানি জায়গায় জায়গায় আটকা পড়েছে। এটা কারণটা হলো সড়কের যে ব্রিজ, কালভার্ট, ছোট ছোট কালভার্ট করা হয়েছে পানি নেমে যাওয়ার জন্য। ওই কালভার্টের আশপাশে বাড়িঘর স্থাপনা তৈরি করে ফেলেছেন লোকজন, যার ফলে পানিগুলো আটকা পড়ে আছে। এখন প্রশাসন যদি এই উচ্ছেদ অভিযান করে যদি কালভার্টগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখে, তাহলে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে। তবে এখন সড়কে পানি নেমে গেছে, সড়কগুলা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিটা সড়কে কোথাও বড় বড় গর্ত দেখা দিয়েছে। আর আশ্রয়কেন্দ্রগুলোতে অনেক আশ্রয়কেন্দ্র থেকে ইতিমধ্যে বাসা বাড়িতে চলে গিয়েছে, আর 2-1টা আশ্রয়কেন্দ্রে কিছু লোকজন রয়েছে। তবে বাসা বাড়িতে যারা গিয়েছে তারাও কিন্তু অনেক ভোগান্তিতে আছে। সব মিলিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একটা প্রয়োজনীয় ব্যবস্থা যদি সরকার গ্রহণ না করে থাকেন, তাহলে ভোগান্তির আর শেষ হবে না। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 12তম দিনের বৈঠক আজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। বৈঠক কয়টা নাগাদ হতে পারে, নেতাকর্মীরা এসেছেন কিনা? সারিকা, হয়তোবা কিছুক্ষণের মধ্যে এই আলোচনাটি শুরু হবে। তবে এখনও বেশিরভাগ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা বিগত দিনে এই আলোচনায় অংশ নিয়েছেন, তারা এখন এসে উপস্থিত হননি। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের যারা সদস্য রয়েছেন বা সহসভাপতি রয়েছেন, তারাও কিন্তু এখন এসে উপস্থিত হননি। সবাই যখন এসে উপস্থিত হবেন, মূলত তখনই 12তম দিনের মতো এই আলোচনাটি শুরু হবে। আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা ঘোষণা এবং প্রধান বিচারপতি নিয়োগ। এই 3টি বিষয় নিয়ে আলোচনা হবে। যদিও এর আগে এই 3টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং যেখানে রাজনৈতিক দলগুলো আংশিক ঐকমত্যে পৌঁছেছেন, এটি আরও বৃহত্তর ঐকমত্যে পৌঁছানোর জন্য মূলত আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সারিকা, যদি আপনাকে জানাই যে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে যেসব আলোচনা হয়েছে, যেখানে প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছেন, এর মধ্যে রয়েছে যে সংবিধানের 95 অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন রাখার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তো এটি 10 জুলাই যখন আলোচনা হয়েছিল, তখন মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল এবং এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করার সুযোগ রয়েছে বলে আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যে বিধান রয়েছে সংবিধানে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো আংশিক ঐকমত্য হয়েছেন এবং আরও বিস্তর বা আরও বিস্তৃত পরিসর ঐকমত্যে পৌঁছানোর জন্য মূলত আজকে আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 12তম দিনের বৈঠক আজ, এ বিষয়ে আমরা জানছিলাম। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পরেই।